আমরা যখন বড় নাটক দেখি, ধরেন 10 পর্বের, 20 পর্বের, 50 পর্বের বা 100 পর্বের, ধরেন বাংলাদেশে খুব বেশি মানুষ দেখছে এমন একটা নাটকের নাম কি মনে আসছে না? তাহলে একটা বিদেশি ড্রামার এক্সাম্পল দেই। ধরেন সুলতান সুলেমান, দ্য ম্যাগনিফিসেন্ট সুলেমান। সেখানে এক পর্বে দেখবেন যে ইব্রাহিম পাশাই প্রধান নায়ক, আর কাউকে তেমন একটা দেখায় নাই। আরেক পর্বে দেখা গেল যে মোস্তফা পাশা বা ইব্রাহিম মানে শাহজাদা মোস্তফা। আরেক পর্বে দেখা গেল যে শাহজাদা বায়েজিদকে নিয়েই, সেই পর্বের সে নায়ক। আরেক পর্বে দেখা গেল যে আপনার মেহমেদকে দেখানো হচ্ছে, সেই পুরা নায়ক, তাই না? কিন্তু পুরো যদি আপনি সিরিয়ালটা হিসাব করেন তাহলে নায়ক কে? সুলতান সুলেমান। বিলিদিম ইরজিম তার আসল নাম। সুলতান সুলেমান চরিত্রে যে আরো বড় একটা নাম আছে, এটা হলো ডাক নাম। এভাবে ঘটনার মোড় ঘটে, একটি পর্ব দেখেই কিন্তু পুরো ঘটনা আঁচ করা যায় না। বাংলাদেশের রাজনীতি এই ছোট ছোট পর্বে বিভক্ত। যেমন যেদিন তারেক রহমান এসেছেন সেদিন মনে হয়েছে আর এই পরিস্থিতি ভুলে গেছে, আর কেউ পাত্তা নাই, আর কোনো রাজনৈতিক দলের পাত্তা নাই। এরপরে দেখা গেল যে আবার পাদপ্রদীপের আলোয় চলে এসেছে জামায়াত, জোট, এনসিপি। তারেক রহমান এনসিপিকে নিতে ব্যর্থ হয়েছেন, এনসিপি জামায়াতের সাথে গেল। এটা একটা আন্তর্জাতিকভাবে প্রভাব তৈরি হয়েছে। এনসিপিকে নিয়ে বিএনপি এবং জামায়াতের সাথে বেশি আলোচনা হয় আন্তর্জাতিক মিডিয়াতে, বেশি নিউজ হয়, সংবাদ হয়। এই কারণে এনসিপি কোন অ্যালায়েন্সে গেল, এটা জোট না, সমঝোতা। কার সাথে সমঝোতা গেল, কাদের সাথে ভোটের কৌশলে চুক্তিবদ্ধ হলো, সেটা কিন্তু আলোচিত বিষয়। তো তারেক রহমান দেশে ফেরার পর সবচাইতে যে ব্যর্থতা, সেটি হলো এনসিপিকে ভিড়াতে না পারা। আর জামাত পিছা, এটা জামাতের সাথে আসার পর আবার জামায়াত চলে এসেছে প্রধান আলোচনার বিষয় হিসেবে, তাই না? আবার এর মধ্যে দেখেন চরমোনায় আবার জামায়াতকে খামসি মেরে ধরেছে সিট ভাগাভাগি নিয়ে। আবার জামায়াত ব্যাকসাইডে চলে গেছে, বিএনপি আবার আলোচনায় চলে এসেছে, তারেক রহমান আলোচনায় চলে এসেছে। এই যে এই পর্ব ওই পর্ব, এক এক পর্বে এক একজন নায়ক। আপনি পুরোটা যদি এবার পর্ব হিসাব করেন তাহলে মূল নায়ক জুলাই। আর জুলাইকে যারা ধারণ করে, জুলাইকে যারা বিরোধিতা করে, তারা জুলাইয়ের ভিলেন। আর জুলাইকে যারা ধারণ করে তারাই জুলাইয়ের হিরো। জুলাইকে ধারণ করে কারা? এদেশের মুসলমানেরা, ওরিয়েন্টেডেরা, অনুপ্রাণিত মুসলমানেরা, বেইমানেরা না। তারা কারা? তারা আছে জামায়াত আছে, চরমোনায় আছে, এনসিপি আছে, এবি পার্টি আছে। ছোট ছোট হিসাবে আপনি হয়তো তাচ্ছিল্য করতে পারবেন, কিন্তু ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়িতে পারে, কবিতা আছে না? বাকিটা আপনারা বলবেন। তো এই যে এক এক দিকে পর্ব এক এক দিকে হেলে যায়, চূড়ান্ত পর্বে আসলে জামায়াতে হিরো। ঘুরে ফিরে সকল সমীকরণ বাদ দিয়ে ক্ষমতায় আসবে কে? এই ইসলামিক জোট। হ্যাঁ, বিএনপি হয়তো বিরোধী দল হলেও হতে পারে। আসিফ নজরুল একটা ঘোষণা দিয়েছিলেন 2024 সালের 23 সেপ্টেম্বর, যারা বিপ্লবের জন্য মানে গণঅভ্যুত্থানের জন্য কর্মকাণ্ডকে কোনোভাবে সন্ত্রাসী চোখে দেখা যাবে না, তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। এবং সেই রেফারেন্স ধরেই বানিয়াচংয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মেহেদী হাসানকে মুক্তি দেওয়া হয়েছে। মেহেদী হাসান কিন্তু এখন জামিনে মুক্ত। তবে মেহেদী হাসানকে কিছু প্রশ্ন করা উচিত। মেহেদী হাসান সব কথা বলতে পারে না, আমরা সত্য কথা বলতে চাই। আমি অবশ্যই মেহেদী হাসানের মুক্তির পক্ষে, এর আগের কয়েকটা ভিডিওতে তার ব্যাপারে বলেছি। মেহেদী হাসান একটা কথা বলেছে, মেহেদী হাসান যাকে ছাড়াইতে গেছে জেলে, যে সমস্যাটা যেখানে, সে ছিল ছাত্রলীগ। আপনি ছাত্রলীগের জন্য কিছু করলে আপনি ঝামেলায় পড়বেন। 2 দিন হোক, আগে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আপনাকে বিপদ পড়বে। এটাই আল্লাহর প্রতিশোধ আপনার উপরে।
আপনার যদি নাস্তিক, হারামখোর, ধর্ষক, যত ঘনিষ্ঠ হোক আপনার, আপনি যদি তার উপকার করেন, আপনি অবশ্যই তার প্রতিশোধের মুখোমুখি হবেন। এই যে সব বেজাল লাগাই গেছে। সে বলছে কি, ছাত্রলীগ করার কারণে যদি তার সে শাস্তির মুখোমুখি হয়, তাহলে সার্জিসও শাস্তির মুখোমুখি হবে, এই কথা বলেছে মেহেদী। এই কারণে তারা 2টা শর্ট থাপ্পড় দেওয়া উচিত। সে ছাড়াইতে গেছে ছাত্রলীগ। ডক্টর আচ্ছা, এই আসিফ নজরুলের ওই রেফারেন্সের উপর ভিত্তি করেই মূলত মেহেদী ছাড়া পাইছে। যাই হোক, নাইলে আসিফ নজরুল যদি এটার জন্য এই রেফারেন্স না পাইলে বড় আন্দোলন হয়ে যেত। আমি বলছি বড় আন্দোলন হয়ে যেত। বড় মানে বহুত বড়, যে আন্দোলনে আর্মি ব্যারাকে চলে যাইত, নতুন পরিস্থিতি তৈরি হয়ে যেত। এখনো হতে যাচ্ছে। এই যে ওসমান হাদির ঘটনা নির্বাচনের আগেই অনেক ঘটনার পরিক্রমা ঘটবে এবং এর মধ্য দিয়ে বিএনপি ফেঁসে যাবে, এটাই সত্য কথা। ওসমান হাদির মৃত্যু পূর্ব, হাদিকে হত্যা করার আগেই হাদি বিচার চেয়ে গেছে। এটা একটা বিরল ঘটনা। কিছু সাংবাদিককে দেখবেন হাদিকে মেলাইন করার চেষ্টা করে, মেহেদী হাসানকে অপমান করার চেষ্টা করে, নানান ইনিয়ে বিনিয়ে। এরা হলো সুযোগের জুলাই যোদ্ধা। এদের জুলাইয়ের জন্য মায়া নাই। এরপর সুরভিকে নানানভাবে অপমান করার চেষ্টা করে। তো এই যে এখন এত পর্ব, আপনার রাজনীতির এই যে এপিসোডগুলা, ধারাবাহিক এপিসোড, এক এপিসোডে এক একটা হিরো, যেটা আমি এর আগে বলছি। এই পর্বের হিরো হয়ে উঠবে হাদিপন্থীরা, যারা হাদিকে ভালোবাসে, যারা হাদিকে ধারণ করে। হাদির বিরোধিতাকারীরা এমন পচা পচবে, ভবিষ্যতে এদের মানুষ ঘৃণার চোখে দেখবে। কারণ কি জানেন, হাদিকে দেখবেন, হাদির নামটি শিশুদের কাছে পৌঁছে গেছে। 5 বছরের শিশু, 6 বছরের শিশু হাদিকে নিয়ে হাদির নাম বলে। এতদিন আমি তরুণদের মধ্যে দেখতাম সাদেক কায়েমের নাম বলতো বাচ্চা কাচ্চারা, গ্রামে গঞ্জে, ওই খাল পাড়ে, হ্যাঁ, যেখানে সূর্যোদয় পুষতে দেরি হয়, এত দূরে প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ, কোনো কিছু দিয়ে যাওয়ার সুযোগ, সাইকেলেও যাওয়ার সুযোগ নেই, হেঁটে যেতে হয়। সেখানে আপনি জিজ্ঞেস করেন সাদেক কায়েম, জীবনের চেহারা দেখে নাই, সাদেক কায়েমকে চিনে। হাদির অবস্থা এখন সে অবস্থা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে গেছে হাদি। এরা হাদিকে ভালোবাসবে যতদিন বড় হবে, আরো 50 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে। হাদি কোথায় পৌঁছে গেছে বিএনপির এরা জানে, যারা হাদির বিরোধিতা করে। পেশাবও করবে না তোমাদের দিকে তাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।